প্রথম কোয়েশ্চেনটি রয়েছে দেখো, সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয়? দেখো আগামী দিন অর্থাৎ কালকে 19 তারিখ, আর এই 19 তারিখে দেখো তোমাদের কিন্তু শুরু হচ্ছে তোমাদের ইতিহাস পরীক্ষা। তো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের 4 সেমিস্টারের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ একদম মডেল কোয়েশ্চেনের প্রত্যেকটি দেখো কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম হবে, তোমরা কতটুকু লিখবে। তো ঠিক সেই হিসেবে তোমাদের কিন্তু একটি স্যাম্পল সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপন করছি। 4 সেমিস্টার ইতিহাস দেখো সেট 1 একদম কোয়েশ্চেন প্যাটার্ন অবশ্যই আমি তোমাদের পরপর বলে দেব উত্তর সহ। দেখো তোমাদের রয়েছে ইতিহাস, রয়েছে 12 রয়েছে 4 সেমিস্টার ফাইনাল। দেখো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, দেখো সেকশন ক, ক সেকশন বা এ, এই ক সেকশন বা এতে থাকবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 12। তো দেখে নেওয়া যাক, আমি দেখে নিচ্ছি তোমাদের কিন্তু আর থাকবে 12। তো প্রথমে রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। প্রথম কোয়েশ্চেনটি রয়েছে দেখো, সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয়? দেখো এই সিপাহী বিদ্রোহকে সামন্তবাদী দেখো প্রতিক্রিয়া বলার কারণ এটি হলো, দেখো মূলত ব্রিটিশ শাসন রয়েছে, সেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু সামন্তদের এবং যেই জমিদার রয়েছে সেই জমিদারদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু সংগঠিত হয়েছিল। তো এই বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল কিন্তু ব্রিটিশ শাসনের থেকে মুক্তি পাওয়া। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, সিপাহী বিদ্রোহ ব্যর্থতার জন্য দায়ী 3টি কারণ উল্লেখ করো। দেখো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের যে 3টি কারণ ছিল ব্যর্থতার, ফেইলারের, সেই ফেইলার বা ব্যর্থতার 3টি কারণ কি রয়েছে? দেখো প্রথমত রয়েছে নাম্বার 1 সুনির্দিষ্ট লক্ষ্য ও যোগ্য নেতৃত্বের অভাব। দেখো যে কোনো কিছু পরিচালনা করতে গেলে একজন দক্ষ এবং নেতৃত্ব মানে ক্যাপ্টেন দরকার, বলতে পারো ক্যাপ্টেন দরকার হয়। ঠিক আছে, তো মেইন একজন দরকার থাকে যে কোনো কিছুর ক্ষেত্রেই। তো সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে যেমন সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না, যোগ্য নেতৃত্বের অভাব ছিল, তো এগুলো কিন্তু ছিল। সেকেন্ড রয়েছে ঐক্যের অভাব এবং সীমিত অংশগ্রহণ। দেখো যে কোনো আন্দোলন করতে গেলে অবশ্যই সেখানে ঐক্যবদ্ধ হতে হবে, প্রচুর পরিমাণ মানুষের সমাগম হতে হবে কোনো আন্দোলন করতে গেলে। 2 4 জন 50 জন 100 জন 500 জন নিয়ে কিন্তু কোনো আন্দোলন সফলতা অর্জন করা যায় না। তো কোনো আন্দোলন করতে গেলে কিংবা কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে অবশ্যই ঐক্যের দরকার রয়েছে। সীমিত অংশগ্রহণ থাকার জন্য এই আন্দোলন কিন্তু সফল হয়নি। তারপরে রয়েছে সামরিক ও প্রযুক্তিগত দুর্বলতা। দেখো ওই সময় ব্রিটিশদের তুলনায় কিন্তু ভারতীয় যেই সিপাহীদের কাছে বা মান্ধাতার আমলে বা পুরনো আমলে রুগ্ন যে সমস্ত অস্ত্রগুলো ছিল, এবং তারা সুশৃঙ্খল প্রশিক্ষণের অভাবের কারণে কিন্তু ব্রিটিশদের কাছে কিন্তু হেরে গেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 নম্বরে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নবাব সলিমুল্লাহ কে ছিলেন? দেখো খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ ঢাকার চতুর্থ নবাব ছিলেন। তার পিতা নবাব খাজা আহসানউল্লাহ ও পিতামহ নবাব খাজা আব্দুল গনি, তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠা ছিলেন। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু বিশেষ ভূমিকা পালন করেন। এরপরে রয়েছে দেখো তোমাদের থিওডোর মরিসন কে ছিলেন? দেখো মরিসন ছিলেন কিন্তু একজন ব্রিটিশ শিক্ষাবিদ। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন, আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন। দুটি প্রশ্নের মধ্যে এখান থেকে একটি কোশ্চেনের উত্তর দিতে হবে। দেখো কোশ্চেনের প্যাটার্ন অবশ্যই তোমাদের জানা দরকার। শুধু আম পড়ে গেলে কিন্তু হবে না। এই যে আমি যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি উত্তর সহ, দেখো কোন কোশ্চেনে কতটুকু লিখতে হবে, তোমাদের 2 ঘন্টার মধ্যে তোমরা কি 40 নাম্বারের লেখা কভার করতে পারবে? তো দেখো সেই প্যাটার্ন অনুসারে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনের 3 নাম্বারের জন্য কতটুকু লিখতে হবে, কিংবা তোমাদের যেই নাম্বারগুলো তোমাদের ডিভাইডেড আছে কোন কোশ্চেনে কোন কোশ্চেনে কতটুকু লিখতে হবে সেই হিসেবে কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিও। এরপরে অবশ্যই তোমাদের আরেকটা তোমাদের মডেল কোশ্চেন আরেকটি রয়েছে সেট 2, সেটিও আমি প্রকাশ করব। আর সেই সঙ্গে তোমাদের ফাইনাল রয়েছে যে তোমাদের ইতিহাসের সেই ফাইনাল উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট বাছাই করা কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সামনে রাখবো। তো অবশ্যই দেখো তোমাদের কালকে পরীক্ষা, তো অবশ্যই পিডিএফ তো আছে, যারা নিয়েছো আমার পিডিএফ তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমরা ওই পিডিএফ পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তথাপি আমি বলবো তোমরা এই পিডিএফও তোমরা দেখতে পারো। এই পিডিএফ দুটি মডেল কোশ্চেন পেপারে কিন্তু অসংখ্য কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেন উত্তরগুলো কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন,
দেখো ভারতীয় সংবিধানের নমনীয় বা ফ্লেক্সিবল এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো এই ভারতীয় সংবিধানের নমনীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে পরিবর্তনশীল রয়েছে, তারপরে সহজ সংশোধনী প্রক্রিয়া রয়েছে, অবিচ্ছিন্নতা রয়েছে, বৈশ্বিক নমনীয়তার নমনীয়তা রয়েছে। ওকে? তারপরে সুপরিবর্তনীয় বলতে পারো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের আ তে নির্দেশমূলক নীতিগুলো কি, কি? দেখো নির্দেশমূলক নীতিগুলোর মধ্যে রয়েছে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার রয়েছে, তারপরে জীবিকার অধিকার রয়েছে, আই আই আইনজীবী সহায়তা রয়েছে, গ্রাম পঞ্চায়েত গঠন রয়েছে, কাজ ও শিক্ষার অধিকার রয়েছে, কাজের মানবিক পরিবেশ রয়েছে, শ্রমিকের ন্যূনতম মজুরি রয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে, শিশু শিশুদের শিক্ষার ধারা রয়েছে, দুর্বল শ্রেণীর উন্নয়নের ধারা রয়েছে, পুষ্টি ও জনস্বাস্থ্য রয়েছে, কৃষি ও পশুপালন, পরিবেশ রক্ষা, জাতীয় স্মৃতিসৌধ, বিচার বিভাগ ও শাসন বিভাগের পৃথকীকরণ, আন্তর্জাতিক শান্তি। দেখো তোমাদের যতগুলো মনে থাকে আর কি। তো আমি সেগুলো ছোট, ছোট করে তোমাদের লিখিয়ে দিয়েছি। যতটা তোমরা পারবে অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে যাবে। এরপরে রয়েছে দেখো নির্দেশমূলক নীতির প্রকৃতি কিরকম? আ এটাও দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ নাম্বারে রয়েছে দাগ নাম্বার আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেনস। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। মুজিবুর রহমান বিখ্যাত কেন? দেখো এই কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই পড়বে, তার কারণ এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। তার কারণ দেখো মুজিবুর রহমান তোমরা জানো পূর্ববঙ্গের যে শেখ মুজিবুর রহমান ছিল, সেই শেখ মুজিবুর রহমানের বিখ্যাত যে ভাষণ, সেই ভাষণ কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই যে উক্তি বিখ্যাত উক্তি এবং তার যেই মানে ভাষণ, সেই ভাষণ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড সংক্ষিপ্ত টিকা লেখো। মুজিবনগর সরকার গঠন সংক্ষিপ্ত টিকা লিখতে হবে, লিখে দিয়েছি। এরপরে রয়েছে সেকশন বি বা হ। ৪ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু ৪ করে, তোমাদের ৫টি কোশ্চেন কিন্তু এখান থেকে করতে হবে। বুঝতেই পারছো। তো দেখে নিচ্ছি। এখানে রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেনস। প্রথম কোয়েশ্চেন রয়েছে সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে শতবিলোপ নীতির ভূমিকা উল্লেখ করো। কোশ্চেনটি ভিভিআই ট্রিপল স্টার। আমি সাজেশন তোমরা যারা আমার মেইন পিডিএফ নিয়েছো, আমার মেইন পিডিএফ নিয়েছো, সেই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো রয়েছে এবং ভিভিআই দিয়েছি। তো অবশ্যই এরপরে রয়েছে দেখো তোমাদের সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে গেল শতবিলোপ নীতির আহ আহ ভূমিকা আলোচনা করো। এরপরে রয়েছে দেখো শতবিলোপ নীতি দেখো রয়েছে এখানে রাজ্য ও শাসকদের ক্ষতি, সিপাহীদের অসন্তোষ, স্বাধীনতা ও মর্যাদা লঙ্ঘন সংক্ষেপে সংক্ষেপে দিয়েছি। এরপরে দেখে নাও তোমাদের সিপাহী বিদ্রোহের সামরিক কারণগুলো আলোচনা করো। দেখো সিপাহী বিদ্রোহের বিপ্লবের সামরিক কারণগুলো কিন্তু নিচে উল্লেখ করে দিয়েছি। দেখো প্রথমত রয়েছে নতুন বন্দুকের কার্তুজের সমস্যা। দেখো কার্তুজের সমস্যার ক্ষেত্রে একদিকে গরুর মাংস ছিল, অন্যদিকে শুয়োরের মাংস, শূকরের মাংস ছিল। সেই গরুর মাংস, গরুর চামড়া মানে গরুর চামড়া আরকি। গরুর চামড়া আর শূকরের চামড়া দিয়ে কিন্তু তৈরি হতো। এই নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটি দ্বন্দ্ব এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত, সেগুলো কিন্তু ব্রিটিশরা করেছিল। তো এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে দেখো সেনাবাহিনীতে হিন্দু এবং মুসলিম সিপাহীদের প্রতি অবজ্ঞা কেন? এর পরের পয়েন্ট তোমরা দেখে নাও সেনাবাহিনীর সম্প্রসারণ ও নিয়ম পরিবর্তন তো রয়েছে। এরপরে রয়েছে সেনাবাহিনীর সংস্কৃতিতে দেখো পরিবর্তন, সেনাবাহিনীর প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ রয়েছে। এরপরে দাগ নাম্বার ৬ দেখো রয়েছে আনসার এনি টু কোয়েশ্চেন আউট অফ ফোর কোয়েশ্চেন। ৪টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের ২টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে ১৯০৬ সালের মুসলিম লীগ সম্পর্কে একটি টিকা লিখতে হবে। দেখো মুসলিম লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, প্রতিষ্ঠা রয়েছে, প্রতিষ্ঠাতা বা নেতৃবৃন্দ রয়েছে, মূল উদ্দেশ্য কি ছিল, উন্নয়ন কি ছিল, ফলাফল কি হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের বিতে মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করো। দেখো মুসলিম লীগের গুরুত্ব কি ছিল, সেই মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করতে হবে। দেখো মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধি ছিল, তারপরে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা ছিল, মুসলিমদের স্বার্থ রক্ষা ছিল, রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব, মুসলিম ঐক্যের প্রতীক ছিল। দেখো এই যে যেগুলো দিয়েছি তোমরা কিন্তু এই পিডিএফ বারবার আমি পিডিএফ এর কথা বললাম কেন বলতো, তোমরা মেইন পিডিএফ তো নিয়েছো, তা তো তোমরা পাবেই। তো এই পিডিএফ তোমরা যারা এখনো নেওনি, যেহেতু কালকে পরীক্ষা, এই কালকের পরীক্ষার জন্য তোমরা যারা এই ভিডিও দেখে আসবে অবশ্যই ৫০ টাকা তোমরা পেমেন্ট করলে কিন্তু এই তোমাদের মডেল সেট 1 আর মডেল সেট 2 তোমরা কিন্তু দুটোই পাচ্ছ উত্তর সহ।
এরপরে রয়েছে দেখো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে 7890404016 এই নাম্বার 16 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আলীগড় আন্দোলনের বিত্ত মুসলমানদের ভূমিকা আলোচনা করো। দেখো আলীগড় আন্দোলনের মুসলমানদের জন্য দেখো যে ভূমিকাগুলো রয়েছে, তাদের ভূমিকা শিক্ষার প্রসার রয়েছে, উচ্চবিত্ত কিন্তু বলেছে, এই কোশ্চেনটি কিন্তু মাথায় রাখবে, উচ্চবিত্ত মুসলমানদের। এরপরে রয়েছে শিক্ষার দেখো প্রসার রয়েছে, অর্থনৈতিক সহায়তা রয়েছে, প্রতিষ্ঠা ও নেতৃত্ব রয়েছে, সামাজিক সংস্কার রয়েছে, ব্রিটিশ পোষণ নীতি রয়েছে, রাজনৈতিক সচেতনতা রয়েছে, এগুলো আর সংক্ষেপে দিয়েছি এখানে। এরপরে রয়েছে দেখো তোমাদের আলীগড় আন্দোলনের সাহিত্যের ভূমিকা উল্লেখ করো। এই কোশ্চেনগুলো আলীগড় থেকে কিন্তু এবার 100% কোশ্চেন পাবে। হয় আলীগড় আন্দোলনের সাহিত্যের ভূমিকা পাবে, নাহলে আলীগড় আন্দোলনের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা পাবে। তো তোমরা কোশ্চেন কিন্তু পাচ্ছ এখান থেকে একদম 100%। দেখো আলীগড় সাহিত্যের মাধ্যমে আলীগড় আন্দোলনের ভূমিকার মধ্যে রয়েছে প্রথমত চেতনা সৃষ্টির মাধ্যম রয়েছে, সামাজিক সংস্কার আর প্রচার রয়েছে, আলীগড় আন্দোলনের আদর্শ প্রচার রয়েছে, ভাষার উন্নয়ন রয়েছে, মানবিক মূল্যবোধের বিকাশ সংক্ষেপ। এরপরে রয়েছে দেখো তোমাদের 7 নম্বরের কোয়েশ্চেন, এখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নিচ্ছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1956 সালে, ঠিক আছে, 56 থেকে 61 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। এর লক্ষ্য কি ছিল দেখো, এর প্রধান লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন, জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি হ্রাস ও স্বনির্ভর অবকাঠামোর উন্নয়ন, ঠিক আছে, এগুলো ছিল অবকাঠামোর উন্নয়ন। এরপরে তোমরা এখানে আরেকটি তোমরা করে নেবে এফ এফ নাম্বার দিয়ে শিল্পের অগ্রগতি, তোমরা এখানে করতে পারো শিল্পের অগ্রগতি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ফ্রিতে নেহেরু মহলানবিশ দেখো মহলানবিশ মডেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো মূল উদ্দেশ্য কি ছিল, দেশের শিল্পায়ন ও আধুনিকরণ ঘটানো ছিল। মডেলের বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি এবং প্রভাবও লিখে দিয়েছি। এরপরে 8 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো দুটি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এবার কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শ্যাম মানেকশ কি ভূমিকা পালন করেছিল। দেখো এই স্যার মানেকশ একজন পাঞ্জাবি ছিল, তার ভূমিকা কিন্তু ছিল গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি মোটামুটি 10 থেকে 13টি যেই ঘটনাগুলো ঘটেছে, যে বিভিন্ন আন্দোলন সম্পর্কে, বিভিন্ন যুদ্ধ, বিশেষ করে বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে এই স্যার মানেকেশ আহ মানেক মানেকেশের ভূমিকা খুব উল্লেখযোগ্য ভূমিকা। ঠিক আছে, দেখো তার মতে এখানে বলে দিয়েছে যে বাংলাদেশে যে 1971 সালে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখো প্রথমত দায়িত্ব এবং অবদান, যুদ্ধের ছবি তোলা, তারপরে বিশ্বাসীদের কাছে তথ্য পৌঁছে দেওয়া, এক্সট্রিমলি সরি, বিশ্ববাসীর কাছে তথ্য পৌঁছে দেওয়া, তারপরে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ, যোদ্ধার সহায়তা, এগুলো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 নম্বরের কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার কিভাবে সহায়তা করেছিল। দেখো ভারত সরকার যে বাংলাদেশে যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় আমাদের ভারতবর্ষ বাংলাদেশকে সম্পূর্ণ সৈন্যদের থেকে শুরু করে সম্পূর্ণ খাবার থেকে শুরু করে সম্পূর্ণ সহায়তা কিন্তু পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশকে করেছিল। অর্থাৎ সেখানে কিন্তু আমাদের ভারতীয় অনেক সৈন্যবাহিনী কিন্তু প্রাণ হারিয়েছিল, তথাপি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে। তোমরা জানো পূর্ববঙ্গ মানে বর্তমানে বাংলাদেশকে কিন্তু স্বাধীন করে দিয়েছে আমাদের ভারতবর্ষ। তারপরে কিন্তু ভারতবর্ষের বদনাম, তারপরে ভারতবর্ষ সম্পর্কে জঙ্গি অ্যাক্টিভিটি বা অন্যান্য কাজকর্ম কিন্তু পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ, বর্তমান সময় কিন্তু বাংলাদেশ ভারতের পেছনে লেগেই আছে। কিন্তু ভারত হলো বিশ্বের মধ্যে তৃতীয় কিংবা চতুর্থ শক্তিশালী দেশ। ঠিক আছে? অর্থনীতিতে কিন্তু বর্তমানে চতুর্থ। তারপরে সামরিক দিক থেকেও কিন্তু বর্তমানে ভারতবর্ষ চতুর্থ। অর্থাৎ ইউএসএ রয়েছে, চায়না রয়েছে, রাশিয়া রয়েছে, তারপরে কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে? তো এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমাদের ভারতবর্ষের মানে ক্ষতি করার জন্য
বিভিন্নভাবে জঙ্গি থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমাদের ভারতবর্ষকে মানে একটা অশান্ত করে রাখার কিন্তু অশান্ত পরিবেশ করে রাখার কিন্তু চেষ্টা করছে পেছন দিক থেকে। কিন্তু কিছু করতে পারবে না। ভারত শক্তিশালী, অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে ভারতবর্ষ কিন্তু একটি শক্তিশালী দেশ। সুতরাং একে কিন্তু কিছু করার মতো ক্ষমতা আমেরিকা বলো, চায়না বলো কিংবা রাশিয়া বলো তাদেরও নেই। তার কারণ ভারতকে কেউ হট করে চটাতে চাইবে না। তার কারণ ভারতবর্ষ কিন্তু বর্তমানে ১৫০ কোটি দেশের মানে ১৫০ কোটি জনসংখ্যার কিন্তু দেশ। ঠিক আছে? তো দেখো সেই বাংলাদেশ কিন্তু বেইমান। বাংলাদেশ আমাদের ভারতবর্ষে যে অবদান, সেই অবদান কিন্তু অস্বীকার করেছে। তো সেখানে রাজনৈতিক সমর্থন ছিল শরণার্থীদের। ভারতবর্ষ প্রচুর পরিমাণে ১৯৭১ সালে প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। সেখানে প্রত্যেকদিন ৪০ থেকে ওই সময়ে ৪০ থেকে ৫০,০০০ সৈনিক শরণার্থী কিন্তু রিফিউজি আমাদের ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছিল। এরপরে রয়েছে সামরিক সহায়তা, তারপরে অর্থনৈতিক সহায়তা, আন্তর্জাতিক জনমত গঠন এগুলো করেছিল ভারতবর্ষ। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে সি সেকশন অর্থাৎ বিভাগ আ ক ৪ নাম্বার প্লাস ৪ নাম্বার অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে ৮ করে। দেখো একটি প্রশ্ন তোমাদের করতে হবে, ২ টি থাকবে, ১ টি করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে তাই করতে হবে। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের ক্ষেত্রে ভিভিআই। দেখো আলীগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা মূল্যায়ন করো। সৈয়দ আহমেদ খানের সাহিত্যিক অবদান উল্লেখ করো। একটু আগে কিন্তু তোমরা কিছুটা পড়েছে। দেখো আলীগড় আন্দোলনের সৈয়দ আহমদ খানের ভূমিকার মধ্যে পয়েন্ট করে আমি দিয়েছি এ বি সি ডি দিয়েছি। আর তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর না হলে তোমরা যারা পিডিএফ নেওনি তোমরা পিডিএফ নিতে পারো। তো দেখো সৈয়দ আহমদ খানের সাহিত্যিক অবদান রয়েছে। দেখো এ বি সি ডি। আমি ডিটেলস আলোচনা করছি না, অনেকটা সময় লাগবে। এরপরে রয়েছে দেখো তোমরা প্রথম এ নাম্বার পারোনি, তোমাদের জন্য আরেকটি কোশ্চেন রয়েছে। দুটির মতো তোমাদের একটি লিখতে হবে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলমানদের ভূমিকা উল্লেখ করো। 4+4। দেখো এই ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলমানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অপরিসীম ত্যাগের মাধ্যমে কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ঠিক আছে? তো এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা। প্রথমে অহিংসা ও গণ আন্দোলন, তারপরে রয়েছে বিপ্লবী ও সশস্ত্র সংগ্রাম, বিদেশি পণ্য বর্জন, তারপরে দেখো কুইট ইন্ডিয়া মুভমেন্ট রয়েছে। তারপরে রয়েছে দেখো মুসলমানদের ভূমিকা। দেখো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের ভূমিকা কি ছিল? ঐক্যবদ্ধ সংগ্রাম ছিল ওই সময় আরকি। নেতৃত্ব ছিল আর বিপ্লবী কর্মকাণ্ড ছিল, ত্যাগ ছিল। অর্থাৎ দেশভক্তি ছিল ওই সময়। ঠিক আছে? তো ঠিক সেইভাবে এই ছিল তোমাদের কিন্তু সেট 1 এর মডেল কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তথাপি আমি তোমাদের সেট 2 কিন্তু তোমাদের প্রকাশ করব। আর সেই সঙ্গে তোমরা জানো তোমাদের কিন্তু রয়েছে লাস্ট মিনিট সাজেশন থেকে তোমাদের সাজেশন অর্থাৎ বাছাই থেকে তোমাদের বাছাই করা কোয়েশ্চেন গুলো আমি তোমাদের লাস্ট ভিডিও তোমরা পাবে তোমরা সন্ধ্যার সময়। তো অবশ্যই সেই ভিডিও আজকে সন্ধ্যার সময় একটু পরে তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিও তোমরা দেখে এসো। আশা করি ওই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে আর পরীক্ষায় কমন পাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে ভুলবে না। আর ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কিন্তু পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। তবে কোনো কোয়েশ্চেন ছাড়বে না। আর কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু সাদা খাতা জমা দেবে না। কোনো কোয়েশ্চেন না পারলেও তোমরা কিন্তু লিখে দিয়ে আসবে। প্রয়োজন বোধে আমি বলবো, হ্যাঁ আমি বলছি, প্রয়োজন বোধে তোমরা এক্সট্রা ২-১ টি কোয়েশ্চেন লাস্টে লিখে দিয়ে আসবে যদি তোমরা সময় পাও। বেস্ট অফ লাক আগামী দিনে পরীক্ষা ১৯ তারিখ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।